ভারতে ইলিশ মাছ গিয়েছে। তো এই সর্বশেষ যে 1200 টনের মতো ইলিশ মাছ যাচ্ছে বা যাওয়ার প্রক্রিয়া চলছে, সেখানে আমাদের মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার তিনি সাংবাদিকদেরকে বলেছেন যে চাপে পড়ে ইলিশ পাঠাতে হচ্ছে। তো এই চাপটা কি? এখন যদি বলেন যে ভারত চাপ দিচ্ছে, তো ভারত চাপ দিলে, ভারত সরকার চাপ দিলে তো উপদেষ্টাকে দিবেন না, নিশ্চয়ই তিনি প্রধান উপদেষ্টাকে দিয়েছেন। তো তারপর প্রধান উপদেষ্টা এই মৎস্য উপদেষ্টাকে চাপটা দিয়েছেন। এখন প্রধান উপদেষ্টা যদি চাপ পেয়েই থাকেন, তাহলে তিনি না হয় চাপে পড়ে অর্ধেক দামে অর্থাৎ 1500 টাকা কেজিতে, যেখানে আমাদের রফতানি সাইজের ইলিশ মাছ বাজারে 2500 টাকার মতো করে বিক্রি হয় বা 3000 টাকাও কেজিতে বিক্রি হয়, সেখানে 1500 টাকা অর্থাৎ প্রায় অর্ধেক দামে দেবার কারণ না হয় বুঝলাম তিনি চাপে পড়ে দিয়েছেন বা দিচ্ছেন। তো তিনি যে মিষ্টি মিষ্টি আমগুলো কিছুদিন আগে পাঠালেন একেবারে বিনামূল্যে উপহার হিসাবে, সেগুলো তিনি কি জন্য দিয়েছিলেন? উপহার তো কেউ চাপে দেয় না, উপহার তো দেয় ভালোবাসায়। তো একটা ভালোবাসাবাসি যে চলছে সেটা তো বোঝা যাচ্ছে। তো প্রধান উপদেষ্টা ভালোবাসার চাপে উপদেষ্টাদেরকে ভারতের সঙ্গে বেশ দহরম মহরম করতে অথবা নানা রকম আদান প্রদানে, আমদানি রপ্তানিতে লাগিয়ে দিয়েছেন মনে হচ্ছে। কারণ ঘটনাটা তো শুধু এই যে ফরিদা আক্তারের না, শুধু ইলিশ মাছের না, পত্রপত্রিকায় এই সংবাদ মাধ্যমে আমরা জানতে পারলাম যে ভারত থেকে প্রায় 1200 বা এরকম কম বেশি হবে রেলের বগি কিনবার জন্য চুক্তি হচ্ছে। মানে একটু বলে নেই যে কোনো দেশের সঙ্গে আমদানি রপ্তানি হবে এই বিশ্বায়নের যুগে, এটা তো কোনো সমস্যা না, এটা তো হতেই পারে বা এটা হওয়াই উচিত। আন্তর্জাতিক বাণিজ্যই তো এটা, যে যেটা আমার কাছে বেশি আছে সেটা আমি আরেক দেশকে দিব, আরেক দেশের যেটা বেশি আছে সেখান থেকে আমি আনবো, তাহলে আমার উৎপাদন খরচ কমবে। তো এটা তো আন্তর্জাতিক বাণিজ্য, এটাতে কোনো সমস্যা কিন্তু নেই। কিন্তু সমস্যাটা হলো যে আমরা যে এই যে মানে অতিরঞ্জিত করে রাজনীতি করবার জন্য যখন আন্তর্জাতিক রাজনীতিটাকে ব্যবহার করি, যখন প্রতিবেশীকে রাজনীতির কাজে ব্যবহার করে নিজে রাজনৈতিক সুবিধা নেই, রাজনীতি তো জনমানুষের কল্যাণের জন্য, তো সেই রাজনীতি করে যখন আমি নিজে ফায়দাবান হই, আমি নিজে যখন সুবিধা প্রাপ্ত হই, আর জনগণকে যখন ধোঁকা দেই, মিথ্যা বলি, সেটা হচ্ছে এক ধরনের অপরাধ। এক ধরনের না, সেটা একটি চূড়ান্ত রকমের অপরাধ। কেননা একটি দেশ, গণতান্ত্রিক রাষ্ট্রের প্রাণিত রাজনীতি, সেই রাজনীতি যদি হয় স্বার্থকেন্দ্রিক, সেই রাজনীতি যদি হয় ভাওতাবাজির, যদি মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, তাহলে সেই দেশের গণতন্ত্র তো টিকবে না। গণতন্ত্র না টিকলে সুশাসন তো প্রতিষ্ঠিত হবে না, সুশাসন না হলে তো সেই দেশের জনগণ স্বস্তি পাবে না, তাই না? তো এই যে মানে ভারত বিরোধী রাজনীতি আমরা করি, তাহলে আবার ভারতের সঙ্গে মানে ভারত বিরোধী রাজনীতিটা কিন্তু আবার মানে অপরাধ না, কারণ ভারত কিন্তু আধিপত্যবাদী রাজনীতি করে। তো তারা কিন্তু সুযোগ পেলে আমাদের কাছ থেকে বিনা পয়সায় সবকিছু নিয়ে যেতে চায়। তারা কিন্তু সুযোগ পেলেই এক ধরনের আমাদের প্রতি কি বলে আধিপত্য প্রদর্শন করে। তো সেই দিক বিবেচনায় আমরা রাজনীতিটা তাদের সঙ্গে এমন হওয়া দরকার যে তাদের যতটুকু পাওনা আমরা ততটুকুই দিব, আমাদের যতটুকু পাওনা ততটুকুই আমরা আদায় করে নিব।
যেটা সারা পৃথিবীর সবার সঙ্গেই হওয়ার কথা। কিন্তু ভারত প্রসঙ্গটা বেশি আসে, কারণ ভারতের সঙ্গে আমাদের অনেকগুলো নদী, হ্যাঁ, তারপরে অনেকগুলো সীমান্ত, এগুলোর এক ধরনের মানে চুক্তির ব্যাপার আছে, এগুলোর এক ধরনের লেনদেনের ব্যাপার আছে। তো সেই কারণে তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা অন্য যে কোনো প্রতিবেশীর চাইতে একটু ভিন্ন ধরনের। সেখানে আমাদের চাওয়া পাওয়া, সেখানে লাভ লোকসানের হিসাবটা একদমই ভিন্ন। তো সেইটাকে আমরা মানে আমাদের পক্ষে আনবার জন্যে, হ্যাঁ, সেটাকে সমান সমান, সেই লাভ ক্ষতিটাকে সমান সমান করবার জন্যে, অথবা আমাদের হিস্সাটুকু সঠিকভাবে বুঝে নেবার জন্যে আমাদের যে রাজনীতিটা, সেই রাজনীতিটা আমরা করছি, নাকি মানে জনগণকে বা দেশের মানুষকে সেই যে তাদের প্রতি যে মানে অসম রাজনীতির বা অসম প্রাপ্তির যে ক্ষোভটা তাদের প্রতি মানুষের আছে, সেটাকে পুঁজি করে আমরা কোনো ব্যক্তিগত দলীয় ফায়দা নিয়ে নিজেদেরকে সুবিধাজনক অবস্থানে রাখছি আর মানুষকে মিথ্যা বলছি, এরকমটি হচ্ছে কিনা সেটাই হচ্ছে জনগণের প্রশ্ন। সেখান থেকেই এই বিতর্কগুলো আসছে। সত্যটা সবসময় জনগণের সঙ্গে যদি আপনি প্রকাশ না করেন, আপনার মনে কি আছে সেটা বড় কথা না, আপনি যদি প্রকাশ না করেন সত্যটা, তাহলেই সেটা মিথ্যা। আপনাকে সত্যটা বলতে হবে। আপনি কোনো কিছু গোপন করবেন, গোপন বিষয়টাই একটা অসততা। তো এই যে আমাদের আরেকজন উপদেষ্টা, যিনি ওই ইসে কাজ করেন, ওই যে কি বলে ফজল কবির খান, যিনি বিদ্যুৎ নিয়ে কাজ করেন, তিনি আজকে বলেছেন যে ক্যাপাসিটি চার্জ, বিদ্যুতের যে ক্যাপাসিটি চার্জ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে গত সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে আসছিলাম, যেটা বাস্তবিক অর্থেই এক ধরনের অর্থের অপচয়, আমরা নিশ্চিতভাবেই জানতাম এবং এখনো যেটা আমরা বিশ্বাস করি। অর্থাৎ আমি তার কাছ থেকে বিদ্যুৎ নিব না, অর্থাৎ যখন আমার বিদ্যুৎ কোনো কোম্পানির কাছ থেকে দরকার হবে না, তারপরেও সেই কোম্পানিকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতেই থাকবো, হ্যাঁ, এটা তো মানে অসমতা, হ্যাঁ, এটা তো এক ধরনের অর্থের অপচয়। তো সেটাকে হঠাৎ করে আজকে এতদিন পরে ফজল কবির বা খান সাহেব বলছেন যে এই ক্যাপাসিটি চার্জটা হচ্ছে একটি বিদ্যুৎ প্রতিষ্ঠানের মূলধন, তাকে এটা দিতেই হবে, এটা না দিলেই অন্যায় হবে। তো কি হলো, মানে এটা কিসের প্রেক্ষিতে বললেন আপনি? এটার তো কোনো ব্যাখ্যা দিলেন না। তো তাহলে এতদিন আমাদেরকে কেন এর উল্টোটা বলা হলো? আবার যদি উল্টোটা যারা বলেছেন তারা যে না জেনে বলেছেন সেটা তো নিশ্চয়ই না, তারাও তো বুঝেই বলেছেন। তাহলে আপনি মানে পট করে একটা বক্তব্য যে দিয়ে দিলেন, এটা সত্য মিথ্যা তো আমরা এখন বুঝতে পারছি না। যদি এটা সত্যি হয় তাহলে তো এতদিন অন্য যে রাজনীতিকরা ছিলেন তারা আমাদেরকে ভুল বুঝিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, তাহলে এখন আপনার জন্যে তারা মিথ্যাবাদী হয়ে যাচ্ছে। আবার যদি তারা সত্য হয়ে থাকেন, আপনি যদি নিজের মতো করে মন গড়া করে বলে থাকেন, তাহলে আপনি মিথ্যাবাদী। এই যে মিথ্যার মধ্যে, এই যে মানে সন্দেহের মধ্যে আপনি জাতিকে ফেলে দিলেন, এই যে অপরিপক্কতা, অথবা এই যে এক ধরনের মানে জনগণকে মানে নিজের সুবিধা মতো তাদেরকে মানে এক ধরনের ঘোরের মধ্যে রাখা, তাদেরকে সত্য বলা, কখনো মিথ্যা বলা, মানে জনগণকে নিয়ে এক ধরনের ফুটবল খেলা যেটা বলা যায় আর কি, এটা তো ভারী অন্যায়। আমরা আন্তর্জাতিক রাজনীতিতে কোথায় যাচ্ছি দেখেন। এই যে প্রসঙ্গটা বলছিলাম যে উপদেষ্টারা বলছেন যে চাপে পড়ে করতে হচ্ছে, তো চাপে পড়ে কেন করছেন? আমেরিকা তো আমরা জানি যে আমাদের সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে আছেন, আমরা তো তাই জানি। আমরা তো জানি যে আমেরিকা একটি এই মানে গণ আন্দোলনকে তারা সমর্থন করেছিল। চীনের মতো একটি শক্তিশালী রাষ্ট্র এই গণ আন্দোলনকে সমর্থন করেছিল। তো পাকিস্তানও তো সামরিকভাবে অন্তত শক্তিশালী। পাকিস্তানকে তো মানে যুদ্ধের ময়দানে ভারত পর্যন্ত ভয় পায়, চীনকে তো ভারত ভয় পায়। তো এই সব শক্তিগুলো যখন গণ আন্দোলনের পক্ষে ছিল, অর্থাৎ সেই গণ আন্দোলনের শক্তির পক্ষের সরকারই তো এই অন্তর্বর্তী সরকার।
তাহলে এই সরকারকেও নিশ্চয়ই মানে সেই শক্তিগুলো সমর্থন করবার কথা। সেই সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তো সেই বিবেচনাও পরাশক্তিগুলো আমাদেরকে সমর্থন করবার কথা, এই সরকারের পক্ষে থাকবার কথা। তাহলে কি কূটনীতি আমরা করছি, কি কাজ করছি আমরা আন্তর্জাতিক এই আমাদের দেন দরবারের পক্ষে? আমরা মানে আমাদের আন্তর্জাতিক রাজনীতি তাহলে এখন কোথায় আছে? যে আমাদেরকে এইসব বড় বড় শক্তিগুলো আমাদের আন্দোলনে সমর্থন করবার পরেও, এই সরকারকে সমর্থন দেবার পরেও কি হলো যে আমাদের সব উপদেষ্টাদেরকে বলতে হচ্ছে যে আমরা চাপে পড়ে তাদের কথা শুনছি? কি হলো এমন যে আমাদের স্বয়ং প্রধান উপদেষ্টাকে মানে কি বলে সুসম্পর্ক রাখবার জন্যে তাদের কাছে গিয়ে মানে উপহার পাঠাতে হচ্ছে, অথবা তাদের কথা শুনবার জন্যে অন্যান্য উপদেষ্টাদেরকে তার নির্দেশ দিতে হচ্ছে? মানে এই আন্তর্জাতিক রাজনীতিতে আমরা তাহলে কোথায় এসে পৌঁছেছি? আমরা কি মানে কোনো কুল রক্ষা করতে পারছি না, নাকি আমরা সব কুল রক্ষা করতে গিয়ে একেবারে যাকে বলে এরে দিয়া তারে দিয়া জাবলা রান্না করা, সেই জাবলা রান্না করে ফেলেছি? মানে আমরা মানে না ঘরকা না ঘাটকা আমরা এখন কোথাওই নেই। আমাদেরকে এখন মানে যারা আমাদের সঙ্গে খারাপ আচরণ করেছে বলে আমরা বিশ্বাস করতাম, তাদের সঙ্গে আমরা এখন ভালো সম্পর্ক রাখবার চেষ্টা করছি। আবার যাদের সঙ্গে আমাদের মানে খুব ভালো সম্পর্ক ছিল না, তাদের সঙ্গেও আমাদের সম্পর্ক ভালো হবার পরে তাদের প্রতি ভরসা করতে পারছি না। অর্থাৎ ভিতরে ভিতরে এইসব মানে বড় শক্তিগুলোর সঙ্গেও আমাদের সম্পর্ক নিশ্চয়ই খারাপ হয়েছে, না হলে তো এরকম চাপ বোধ করার কথা না। তো তাহলে কি আমরা সব কুল হারালাম? আমাদের সংস্কার হলো না, আমাদের সুশাসন আসলো না, আমাদের নির্বাচন একটি তড়িৎ সময়ের মধ্যে করা গেল না, আমাদের উন্নয়ন হলো না। তাহলে আমরা এখন কোথায় অবস্থান করছি? কি হলো আমাদের? আমরা কি বারবার শুধু রক্ত ঝরাবো একটি মানে ভালো কিছুর আশায়, আর আমাদের প্রত্যাশাগুলোকে, আশাগুলোকে কেউ পুঁজি করে নিজেরা সুবিধা নিয়ে নিজেরা লাভবান হবেন, আর আমাদেরকে এরকম মিথ্যার মধ্যেই রাখতে থাকবেন? আমাদের আন্তর্জাতিক রাজনীতি এই যে ক্রমাগত মানে একটি ভালো জায়গা থেকে খারাপের দিকে চলে গেল, আমরা কি মানে এটাকে কোনোভাবেই উত্তরণ এখান থেকে করতে পারি না? আমরা মিয়ানমারের সঙ্গে সম্পর্ক করতে পারলাম না, আমরা মানে জাতিসংঘের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে যেখানে আমাদের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সম্পর্ক, সেখান থেকে আমরা প্রত্যাশা করলাম, স্বয়ং প্রধান উপদেষ্টা আমাদেরকে প্রত্যাশা দিলেন যে মানে গত ঈদের সময় বললেন তিনি যে ঈদ করবে তারা মিয়ানমারে ফিরে গিয়ে আমাদের রোহিঙ্গারা, কিন্তু সেই রোহিঙ্গারা তো তখন গেলই না, আরও ঝাঁকে ঝাঁকে রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। আমরা মিয়ানমারকে শান্ত করবা তো বা আমাদের রোহিঙ্গাকে ফেরত নিতে বাধ্য করা তো দূরের কথা, আমরা বরং আরাকানকে দেশের মধ্যে দিয়ে পথ খুলে দেবার মতো চিন্তাও করে ফেলেছিলাম। তো এই যে ক্রমাগত আমাদের আন্তর্জাতিক রাজনীতিটা যে ক্রমাগত আমরা পিছনে চলে যাচ্ছি, রাজনীতি থেকে আমরা যে পিছনে সরে আসছি, অন্যরা যে বারবার আমাদের উপরে বিজয়ী হয়ে যাচ্ছে, আমাদের কোনো কৌশল যে কাজে লাগছে না, এটার জন্য দায়ী তো আমরা মানে সম্মিলিতভাবে কৌশলটা গ্রহণ করতে পারছি না। আমরা সবাইকে আস্থায় আনতে পারছি না, সরকার সবাইকে আস্থায় আনতে পারছে না, সবাইকে ডাকছে কিন্তু সবার মন জয় করতে পারছে না। অর্থাৎ সবাই যে তার প্রতি অসন্তুষ্ট তা তো না, এই সব শক্তিটাই তো, যে বিরোধী শক্তিটা তো এখন দূরে আছে, আর সব শক্তিগুলো তো এই সরকারের পক্ষেই ছিল। তাহলে কেন সবাইকে সঙ্গে রাখা গেল না? আমরা দেশের সব রাজনৈতিক শক্তিগুলোকে এক পক্ষে থাকবার পরেও তাদেরকে আমরা একসঙ্গে রাখতে পারলাম না, সরকার তাদেরকে এক পক্ষে রাখতে পারলেন না। বিদেশি পরাশক্তি যারা আন্দোলনকে সমর্থন করে এই সরকারকে সমর্থন করেছিলেন, তাদেরকে আমরা আমাদের পক্ষে রাখতে পারলাম না। তাহলে আমরা কি করলাম? তো এই হাজার প্রশ্নগুলো মানুষের মাথায় ঘুরছে।
এই প্রশ্নগুলোর জবাব তো মানুষ চায়। আশা করি সরকার এই জবাবগুলো সবার সামনে পরিষ্কার করবেন, কারণ মিথ্যা দিয়ে আর যাই হোক গণতন্ত্র হয় না। আল্লাহ হাফিজ।